আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সময় টেলিভিশনের নিয়মিত বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমার সাথে আছেন ইসলামিক আলোচক ও শরিয়া কনসালটেন্ট মুফতি মিশকাতুল ইসলাম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এছাড়াও আমাদের সঙ্গে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডিজিটাল ব্যাংকিং ডিপার্টমেন্টের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ইনচার্জ মোহাম্মদ গোলাম মাওলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা মুফতি মিশকাতুল ইসলাম আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে যে প্রচলিত মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ, নগদ সহ আরও মোবাইল ব্যাংকিং যেগুলো আছে, এগুলোর মধ্যে যে ক্যাশব্যাক জমা হয় বা ডিসকাউন্ট দেয়া হয়, এই বিষয়গুলো আমরা জানতে চাই যে এই বোনাস এই ইত্যাদি এগুলো আসলে শরীয়তের দৃষ্টিতে বৈধ কিনা। আমি মনে করি আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখতে পাই বিশেষ করে আমাদের বাংলাদেশে যে প্রচলিত মোবাইল ব্যাংকিং ব্যবস্থাগুলো রয়েছে, যেমন বিকাশ, নগদ, ইভেন রকেট এবং উপায়ের মতো আরও বিভিন্ন রকম এমএফএস প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে প্রচলিত রয়েছে। তো আমরা যদি সবচাইতে পপুলার যেই মার্চেন্ট এজেন্ট ব্যাংকিং ব্যবস্থাটা রয়েছে বিকাশ, আমরা এটাকে নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, সেখানে দেখতে পাই আমরা অনেক সময় বিভিন্ন দোকানে বা বিভিন্ন শপে যাওয়ার পর আমরা পেমেন্ট গেটওয়ে হিসাবে বিকাশকে ব্যবহার করি। আমরা কেনাকাটা করলাম, লেনদেন করার ক্ষেত্রে আমরা বিকাশকে ব্যবহার করছি। এরকম বিভিন্ন শপে যাওয়ার পর আমরা বিকাশকে ব্যবহার করি। সেক্ষেত্রে ইসলামী শরিয়া কি বলে, এটা কখন হালাল হবে এবং এটা কখন হারাম হবে, এই বিষয়টি জানার আগে আমাকে জানতে হবে শরিয়ার মূলনীতি কী। এখানে শরিয়ার মূলনীতি হলো কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবান, অর্থাৎ এভরি লোন দ্যাট ড্রস আ প্রফিট ইজ ইউজুরি। প্রত্যেক ঋণ যা লাভ টেনে আনে তাই হলো ইন্টারেস্ট বা সুদ। এটা হলো মূলনীতি আমাদের। তো এই মূলনীতির উপরে যদি আমরা চিন্তা করি যে আমরা যখন বিকাশের মাধ্যমে কোনো লেনদেন করছি, তখন কি আসলে এটা ওই ক্যাটাগরির পড়তেছে কিনা, সেদিকে লক্ষ্য করতে গেলে আমরা দেখতে পাই যে না, বরং আমাদের উভয়ের মাঝে, প্রেরক এবং প্রাপকের মাঝে একজন এজেন্ট ব্যাংকার অর্থাৎ এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা চালু রয়েছে। এই এজেন্ট ব্যাংকিং সিস্টেমটা চালু থাকার কারণে তারা একটা সার্ভিস চার্জ আমাদের থেকে তাদের প্রাপ্য। আমরা যখন বিকাশে টাকা লোড করছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি। আমরা যখন তাদেরকে ঋণ দিচ্ছি তখন কিন্তু তারা আমাদেরকে এটা ফেরত দেওয়ার অঙ্গীকারবদ্ধ থাকে। সুতরাং এখান থেকে তারা কম বেশি করতে পারবে না। যদি তারা কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করে যে আমরা আপনাদের লেনদেন করার কারণে আমাদের কোম্পানি থেকে 5%, 7%, 8% আমরা একটা ক্যাশব্যাক আপনাদেরকে অফার করব, সেক্ষেত্রে এটা বৈধ, হালাল হবে। অনুরূপভাবে যদি আমরা বিদ্যুৎ বিল পে করি, এডুকেশনাল ফি পে করি, বিভিন্ন রকম ফি আমরা পে করার কারণে বিভিন্ন রকম আমাদের যে জিনিসের সম্মুখীন হই আমরা, সেই ক্ষেত্রে আমরা এটাকে বৈধ ঘোষণা করি। কিভাবে? যে আমরা আমাদের মাঝে আমরা একটা মার্চেন্ট কোম্পানি থেকে সার্ভিস ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, অনুরূপভাবে তাদের সফটওয়্যার ব্যবহার করছি। তো এই ব্যবহার করার কারণে আমরা তাদেরকে একটা ফি প্রোভাইড করছি এবং তারা আমাদেরকে একটা ক্যাশব্যাক দিচ্ছে। বিভিন্ন সময় আমরা রিচার্জ করার সময় আমরা বোনাস পাই। বিশেষ করে এখানে তিনটা অপশন, একটা হলো ক্যাশব্যাক, একটা হলো বোনাস, একটা হলো ডিসকাউন্ট। এই তিনও ক্ষেত্রেই তারা কোম্পানির পক্ষ থেকে করলে জায়েজ, আর যদি কোম্পানির পক্ষ থেকে না করে আমাদের টাকার উপর ভিত্তি করে করে, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে নাজায়েজ বলবো। জনাব মোহাম্মদ গোলাম মাওলা, আপনার কাছে জানতে চাই, বিকাশ, নগদ সহ মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া যে ক্যাশব্যাক আছে, ডিসকাউন্ট আছে, রিওয়ার্ড আছে, সেই অর্থগুলো আসলে কোথা থেকে আসে, সেগুলোর ব্যবসায়িক কাঠামোটা কি একটু বলবেন? আসলে বর্তমান প্রযুক্তির যুগে মানুষ এখন ব্যাংক প্রিমিজে গিয়ে ব্যাংকিং করতে চায় না। তারা আসলে ঘরে বসেই ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা তাদের সেবা পেতে চায়। এই জন্য মোবাইল কোম্পানিগুলাও, মোবাইল ব্যাংকিং যারা এমএফএস কোম্পানিগুলাও এদের পিছিয়ে আসলে বিভিন্নভাবে আকৃষ্ট করার জন্য চেষ্টা করছে। তাদের বিজনেস পলিসি সেভাবেই তারা সাজাচ্ছে। এই জন্য তারা বিভিন্ন সময় ক্যাশব্যাক, রিওয়ার্ড, তারপরে আপনার বোনাস এগুলা দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এই ফান্ডগুলো আসে কোথা থেকে? আসলে প্রত্যেক প্রতিষ্ঠানের একটা বিজনেস পলিসি থাকে এবং বিজনেস প্রমোশনের জন্য একটা বাজেট থাকে। আসলে এই বাজেট থেকে তারা একটা খরচ করে।
তারপর অনেক সময় দেখা যায় যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে এটার খরচটা নির্বাহ করে। যেরকম আপনার স্বপ্নর সাথে একটা মোবাইল ব্যাংকিং কোম্পানি তারা চুক্তি করলো যে 10% তাদেরকে ক্যাশব্যাক দেওয়া হবে। বাজার যা করবে, হয়তো একজন 1000 টাকা বাজার করলো, সেখান থেকে তাদের 10% অর্থাৎ 100 টাকা তাদেরকে ক্যাশব্যাক দেওয়া হবে। এক্ষেত্রে দেখা গেল যে ওই এমএফএস তারা দিল 60 টাকা অথবা 40 টাকা, আর সেই স্বপ্ন দিল আর 60 টাকা। এক্ষেত্রে গ্রাহকেরও লাভ, তারপরে স্বপ্নেরও লাভ, আবার ওই মোবাইল ফাইন্যান্সিং তাদেরও লাভ। এক্ষেত্রে যৌথভাবে এটা করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে ভিসা কোম্পানি তারা একটা অফার দিল যে তাদের কার্ড থেকে যদি কেউ অ্যাড মানি করে তাহলে তাদেরকে একটা রিওয়ার্ড দেওয়া হবে, সর্বোচ্চ 20 টাকা দেওয়া হবে। এইভাবে সেক্ষেত্রে যদি ওই মোবাইল কোম্পানির যখন ক্যাশ অ্যাড করে সেটা তো আবার বের করতে হয়, হয়তো তাদেরকে 20 টাকা ক্যাশব্যাক পেলো, কিন্তু সেই 1000 টাকা বের করতে তো কিংবা 5000 টাকা বের করতে তো আবার 100 টাকা তাদের খরচ হবে। এইটা তাদের লাভ। এইভাবে তারা তাদের লাভের একটা অংশ এইভাবে সমন্বয় করে তারা এই রিওয়ার্ডগুলা অথবা ক্যাশব্যাকগুলা অফারগুলো বিভিন্ন অফার তারা দিয়ে থাকে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো, বিল পরিশোধ, তারপরে মোবাইল রিচার্জ বা মার্চেন্ট পেমেন্ট যে বিষয়গুলো প্রচলিত আছে, তো এই ক্ষেত্রে বিভিন্ন চার্জ ও সেবা ফি নেওয়া হয়। এই সেবা ফিগুলো এই শরিয়ার দৃষ্টিতে কিভাবে এগুলো বৈধ হয় নাকি এটা কিভাবে মূল্যায়ন করবেন? জি, আসলে আমরা আমাদের ফিকহের মূলনীতির দিকে যদি তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে আছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু, অর্থাৎ যে দ্য ওয়ার্কার ইজ ওয়ার্থি অফ হিজ ওয়েগস, যে শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে শ্রমিকের মূল্যটাকে পরিশোধ করে দেওয়া। এটা আমাদের ফিকহের মূলনীতি। তো এই দিক থেকে আমরা যদি চিন্তা করি, আমরা সাপোজ ধরি বিকাশ, আমাদের দেশে যেহেতু প্রচলিত বিকাশ, তো বিকাশকেই আমরা ধরি। তো বিকাশের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে গেলে সাধারণত তারা এখানে কোনো চার্জ কাটে না। কিন্তু যদি আমরা সেন্ড মানি করতে যাই, দেখা যায় যে আন্ডার 25,000 25,000 টাকার নিচে যদি আমরা সেন্ড মানি করি, অনেক সময় এভরি সেন্ড মানিতে আমরা 5 টাকা করে চার্জ হারাই বা তারা কেটে নেয় আমাদের থেকে। আর যদি 25,000 টাকার উপরে যায় সেক্ষেত্রে তারা 10 টাকা করে কেটে নেয়। এরকম একটা রুলস তাদের জারি করা আছে। এবার যদি ক্যাশ আউটের দিকে তাকাই, ক্যাশ আউটের দিকেও তারা 14 টাকা 15 টাকা অ্যাপসের মাধ্যমে করলে, আর অ্যাপস ছাড়া করলে আমরা দেখতে পাই 18 টাকা সামথিং কেটে নেয়। অনুরূপভাবে পে বিল অর্থাৎ বিদ্যুৎ বিল, বিশেষ করে বাংলাদেশে এখন যে বিদ্যুতের অবস্থাটা খুবই ভয়াবহ, এখন বিদ্যুৎ সংকটে আমাদের গোটা বাংলাদেশ ভুগছে। তো এই বিদ্যুৎ বিলের ক্ষেত্রেও দেখা যায় যে তারা কিছুটা চার্জ কেটে নেয়। তো এটা শরিয়ার দৃষ্টিতে কতটুকু হালাল? আমরা শরিয়ার দৃষ্টিতে যদি এটাকে হালাল বলতে যাই, সেক্ষেত্রে আমাদের একটা রুলস মানতে হবে। সেটা হলো, আমরা যখন কোনো মানুষকে তার সার্ভিস চার্জ দিব, আমরা যখন কোনো মানুষের ইন্টারনেট সেবা ব্যবহার করব, আমরা যখন কোনো মানুষের সার্ভার ব্যবহার করব, আমরা যখন কোনো মানুষের সফটওয়্যার ব্যবহার করব, আমরা যখন কোনো মানুষকে এজেন্ট হিসাবে ব্যবহার করব প্রেরক প্রাপকের মাঝামাঝি, তখন তাকে একটা ন্যূনতম চার্জ আমাকে প্রোভাইড করতে হবে। তখনই কেবলমাত্র সে আমার জিনিসটাকে আর সুন্দর করে মানুষের কাছে পৌঁছে দিবে। এই হিসাবে তারা যে চার্জটা নেয় এটা সম্পূর্ণভাবে হালাল হয়। কিন্তু এখানে কথা হলো যে অনেক সময় দেখা যায় যে বিকাশ বলে যে আমাদের কাছে তুমি যদি 1000 টাকা রাখো, অর্থাৎ এটা বাংলাদেশে প্রচলিত এফডিআর বলা হয়, যে আমাদের কাছে যদি তোমরা 1000 টাকা রাখো, আমরা তার বিপরীতে 5% 10% এভরি মান্থ একটা অ্যামাউন্ট তোমাদেরকে প্রোভাইড করব। সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, এখানে জায়েজ হওয়ার কোনো সুরত নেই। মোহাম্মদ গোলাম মাওলা, আপনার কাছে জানতে চাই যে বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যাংকিং এটা শুধু টাকা পাঠানোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নাই। এখন আমরা জানি যে সঞ্চয়, ঋণ, বিল, তারপরে বিনিয়োগ, অনেক ক্ষেত্রে এটা ছড়িয়ে যাচ্ছে। তো ভবিষ্যতে আসলে এই খাতটা কোন দিকে যাচ্ছে বলে মনে করেন আপনি? আসলে ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে এটা কিন্তু এখনই আন্দাজ করা যাচ্ছে। বর্তমানে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে যেটা আলোচিত বিষয় সেটা হচ্ছে বাংলা কিউআর। এই বাংলা কিউআর বলতে ক্যাশলেস বাংলাদেশের একটা অংশ। ভবিষ্যতে ট্রানজ্যাকশানে কোনো ক্যাশ আর ব্যবহার হবে না, প্রত্যেক দোকানে একটা কিউআর স্ক্যান থাকবে, সেখানে আপনি স্ক্যান করে আপনার পেমেন্ট দিয়ে দিতে পারবেন। এমনকি আপনি সিএনজিতে যান, সিএনজির কাছেও একটা কিউআর থাকবে, সেখানে আপনি পেমেন্ট দিয়ে দিতে পারবেন। এইভাবে সব সেক্টরে আপনার কিউআর কোডের মাধ্যমে লেনদেন হবে, সব টাকা সব মোবাইলে থাকবে, কিন্তু বাইরে কোনো ক্যাশ লেনদেন হবে না। এই দিকে আসলে আমরা ক্যাশলেস বাংলাদেশের দিকে যাচ্ছে এবং অনেকটাই মোটামুটি এটার শুরু হয়ে গেছে।
বাংলা কিউআরের মাধ্যমে। এরপরে সব টাকা থাকবে শুধুমাত্র মানুষের মোবাইলে থাকবে, ব্যাংকে থাকবে। মানুষের মোবাইলে যে খরচের পরে যে ব্যালেন্স থাকবে সেটার উপর একটা প্রফিট দেবে। ইসলামী ব্যাংকিং যে যারা করেন তাদের মুদারাবা সিস্টেমে যেভাবে একটা প্রফিট দেন সেভাবে তারা এখানেও দিবে। আবার যারা প্রচলিত ব্যাংকিং করেন তারা যেভাবে ইন্টারেস্ট দেয় সেভাবে তারা দিবে। তারপরে আপনার লেনদেনের উপর নির্ভর করে আপনি কতটুকু বিনিয়োগ পেতে পারেন, আপনাকে একেবারে ইনস্ট্যান্ট তারা একটা বিনিয়োগের ব্যবস্থা করে দিবে। এরপরে আপনার বীমা কোম্পানি অল্প অল্প পরিমাণ প্রিমিয়াম দিয়ে আপনার জীবন বীমা, দুর্ঘটনা বীমা এগুলাও আস্তে আস্তে এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এগুলো চলে আসবে। আমাদের দেশ মূলত মোবাইল ব্যাংকিং সেক্টরে কিছুটা পিছিয়ে আছে, আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু অনেক আগায় গেছে। সেই হিসেবে আমরাও শুরু করেছি, আশেপাশের দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমরাও এগিয়ে যাব ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে মুফতি মিশকাতুল ইসলাম আপনার কাছে জানতে চাই, বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে সঞ্চয়, তারপর ক্ষুদ্র ঋণ, ডিজিটাল লোন, বিভিন্ন আর্থিক সেবাগুলো যুক্ত হচ্ছে। প্রতিনিয়ত নতুন নতুন সেবা, নতুন নতুন প্রোডাক্ট আমাদের সামনে ভেসে আসছে, আমাদের সামনে আমরা ব্যবহার যেন করি সেই জন্য আমাদের সামনে চলে আসছে। তো একজন মুসলিম হিসেবে কোন বিষয়গুলো যাচাই করে এইসব সেবা গ্রহণ করতে পারবে বলে আপনি মনে করেন? আমার সর্বোপরি প্রথম কথা, যতদিন পর্যন্ত আমরা সুদ থেকে বিরত না থাকতে পারবো ততদিন পর্যন্ত একজন মুসলিম হিসাবে আমাদের ভিতরে তৃপ্তি আসবে না। যখনই আমি সুদ থেকে বিরত থাকতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, যে আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হালাল করেছেন মূলত শান্তি সেই তিজারতের ভিতরেই, সেই ব্যবসার ভিতরেই। আপনি দেখেন আজকে যারা জব করেন আর ব্যবসা করেন, ব্যবসায় কিন্তু দিন দিন আপনার স্যালারি উন্নতি হতে থাকে, কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু সেটা ওই পরিমাণ হয় না। তো এটা সর্বপ্রথম কথা যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। সুদ থেকে বিরত থাকতে পারলে জীবনের অর্ধেক প্রশান্তি আমি পেয়ে যাব। অ্যান্ড সেকেন্ড কথা হলো যে আমরা প্রচলিত যে ডিপিএস স্কিম বা লোন, প্রথমে ডিপিএস স্কিম নিয়ে কথা বলা যাক। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যেই মার্চেন্ট লেনদেনগুলো হচ্ছে, বিশেষ করে আমি যেহেতু বিকাশকে উল্লেখ করেছি, তো বিকাশের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ইদানিং লোন সার্ভিসটা চালু করেছে এবং ডিপিএস স্কিমটা চালু করেছে। তো প্রথমেই ডিপিএস স্কিমের বিষয়ে কথা বলি। ডিপিএস স্কিমের ভিতরে আমরা দুইটি জিনিস দেখতে পাই, একটা হলো শরিয়া ভিত্তিক, আরেকটা হলো লাভ ভিত্তিক বা মুনাফা ভিত্তিক। তো আমরা যে মুনাফা ভিত্তিক যেই ব্যবস্থাটা, এটা কোনোভাবে হালাল হতে পারে না, এটা সম্পূর্ণ রকমভাবে হারাম। কারণ আপনি যখন ঋণ দিবেন ব্যাংকে, ওই ঋণ থেকে যদি তারা ফায়দা নেয় এবং ওই ঋণের উপর অতিরিক্ত টাকা যদি তারা আপনাকে দেয়, তাহলে সেটা সর্বোপরি হারাম হবে। কিন্তু যদি এখানে কথা রয়েছে, যদি এখানে মুদারাবা সিস্টেমে বা মুশারাকা সিস্টেমে যদি তারা এটাকে খরচ করে যে লাভ ক্ষতি উভয়ে ভাগাভাগি করে নিব, পার্সেন্টেজ হিসাবে আমরা ভাগ করে নিব। যেমন অনেকে জানে না মুদারাবা কি, মুশারাকা কি, এই সম্পর্কে আসলে অনেক মানুষের ধারণা নেই বর্তমানে। মুদারাবা হলো যে আমরা একজনের শ্রম থাকবে, একজনের ব্যালেন্স থাকবে, আর মুশারাকা হলো আমরা উভয়েই শামিল থাকবো এই ক্ষেত্রে। তো যখন মুদারাবা এবং মুশারাকা সিস্টেমে আমি এই সমস্ত লেনদেনকে জারি করব, তখন এটা হালাল হওয়ার সুরত রয়েছে, এছাড়া এটা হালাল হওয়ার সুরত নেই। এবার সংক্ষেপে লোন সম্পর্কে জানি। তো আসলে লোনটা কি? বিকাশ যে আমাদেরকে লোনটা দেয়, লোন দেওয়ার সময় তারা আমাদেরকে বলে দেয় আপনি যখন 1 মাস পরে আমাকে এটা ফেরত দেবেন, আমাকে 5,000 টাকার বিনিময়ে 200 টাকা আমাকে দিয়ে দিবেন। তো এটা তারা কি নিচ্ছে? লেট ফি নিচ্ছে বা প্রসেসিং ফি বলে তারা এটা কিনেছে। কিন্তু এটা প্রসেসিং ফি হোক, এটা লেট ফি হোক, সে যাই হোক না কেন, এখানে হালাল হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ গোলাম মাওলা, আপনার কাছে জানতে চাই একদম শেষ প্রশ্ন, সংক্ষেপে আমরা জানতে চাই যে বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে সঞ্চয়, ক্ষুদ্র ঋণ, ডিজিটাল লোন, বিভিন্ন আর্থিক সেবা কিন্তু আমাদের কাছে যুক্ত হচ্ছে। তো মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নিরাপদ ব্যবহার কিভাবে করবে মানুষ? আসলে প্রতারণা থেকে কিভাবে বেঁচে থাকতে পারবে? আসলে প্রযুক্তির উপকারিতার সাথে সাথে রিস্ক তো আছেই, এবং আসলে যার যত গতি তার তো দুর্ঘটনা ঘটলে সেটার ক্ষতিও বেশি হয়। তাই বলে তো মানুষ প্লেনে ওঠা বাদ দিবে না। সবচেয়ে যেটা জরুরি প্রতারণা থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে ব্যক্তিগত সচেতনতা। এই সচেতনতা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা অসচেতন তারা কিন্তু এটা আয় সেবা থেকে আরও তাদের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। এর সাথে সাথে আমাদের যে ব্যক্তিগত পিন, পাসওয়ার্ড, তারপরে ওটিপি, এগুলা কারোর সাথে কখনোই শেয়ার করা যাবে না। যত নিকটের কেউ হোক, রিলেটিভ হোক, পরিবারের কেউ হোক, কারোর সাথে এই পিন,
তারপরে পাসওয়ার্ড, এগুলা কারোর সাথে শেয়ার করা যাবে না। আপনার পিন অথবা আপনার ওটিপি, পাসওয়ার্ড এগুলা কখনোই কোনো প্রতিষ্ঠান আপনার কাছে জানতে চাইবে না। এটা একান্তই ব্যক্তিগত, এগুলা কখনোই শেয়ার করা যাবে না। তবে আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় ফিশিং মেইল, তারপরে বিভিন্ন লিঙ্ক পাঠায় অপরিচিত নাম্বার থেকে অথবা অপরিচিত ইমেইল থেকে কোনো লিঙ্ক পাঠায়। এই লিঙ্ক পাঠালে আপনি যদি লিঙ্কে ক্লিক করেন তাহলে সহজেই আপনার মোবাইলের কন্ট্রোল কিন্তু তাদের হাতে চলে যাবে। ফলে তারা সহজেই আপনার মোবাইলের কন্ট্রোল নিয়ে আপনার SMS, তারপরে আপনার ওটিপি সব কিছুই তাদের কাছে চলে যাবে। এই জন্য কখনোই অপরিচিত লিঙ্কে ক্লিক করা যাবে না। যদি কখনো এরকম হয়ে যায় তাহলে সাথে সাথেই কাস্টমার কেয়ারে ফোন দিয়ে বন্ধ করে দিতে হবে এবং থানায় এটা একটা অভিযোগ দায়ের করতে হবে, যেন এটা আসলে মোবাইল কোম্পানিগুলোতে যখনই এটা কেউ ফান্ড ট্রান্সফার করে নিয়ে যায়, হ্যাক করে নিয়ে যায়, তখন সাথে সাথে কিন্তু তারা এই টাকাগুলো তুলে ফেলে। এই কারণে ওই টাকা ফেরত পাওয়াটা কঠিন, এটা কিন্তু ব্যাংক সহজে পারবে না। এটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এটা পারবে। এই জন্য থানায় এটাকে অভিযোগ দিতে হবে। এবং আমাদের সচেতনতা সবচেয়ে বড়, যেটা ইম্পর্টেন্ট, এটা আমাদের সচেতনতা, ব্যক্তিগত সচেতনতা বাড়াতে হবে। জি, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। জি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।